This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে প্রতিদিনের মতো প্রথমেই আমাদের বিগ বলে দেখুন টপ 10 ব্রেকিং নাম্বার 1 আদমপুর এয়ারবেজে গেলেন প্রধানমন্ত্রী আজ সকালবেলায় তিনি পৌঁছে যান পাঞ্জাবের আদমপুর এয়ারবেজে ব্রেকিং নাম্বার 2 নম্বর ব্রেকিং ভারতের দিকে তাকালেই শত্রুর মহাবিনাশ আজকেও পাকিস্তানের নাম করেই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দিকে তাকালেই শত্রুর মহাবিনাশ 3 ব্রেকিং নাম্বার 3 আমরা ঘরে ঢুকে শত্রুর বিনাশ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেও হুঁশিয়ারি দিয়েছেন 4 নম্বর ব্রেকিং পিসিআরকে বলবো পাকিস্তানে কোনো কোণে জঙ্গিরা সুরক্ষিত নয় অর্থাৎ পাকিস্তানে এমন কোনো জায়গা নেই যেখানে ভারতের মিসাইল ভারতের ড্রোন পৌঁছতে পারবে না এই হুঁশিয়ারিটা ঘুরিয়ে দিয়ে দিয়েছেন 5 নম্বর ব্রেকিং জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বিদেশ মন্ত্রক আজকে বলেছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র আজকে প্রেস কনফারেন্স করেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা সেখানে বলা হয়েছে এটা তার অন্যতম জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ অর্থাৎ এই ব্যাপারে তৃতীয় কোনো পক্ষকে নাক গলাতে ভারত দেবে না 6 নম্বর জম্মু কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বদলায়নি তার মানে জম্মু কাশ্মীর বলুন পিওকে বলুন এ নিয়ে ভারতের অবস্থান আন্তর্জাতিক স্তরে এ নিয়ে কোনো আলোচনা ভারত বরদাস্ত করবে না কিছু দেশ যেমন নাক গলানোর চেষ্টা করছে অবশ্যই আমেরিকা ভারত সেটা বরদাস্ত করবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে 7 নম্বর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না ভারত যে কথা বলছিলাম কালকে প্রধানমন্ত্রী বলেছিলেন আজকে বিদেশ মন্ত্রক বলে দিয়েছে পিওকে খালি করে দিক পাকিস্তান অনতি বিলম্বে 8 নম্বর ব্রেকিং দেখুন দিক বলে অবিলম্বে পিওকে ছেড়ে দিক ইসলামাবাদ বিদেশ মন্ত্রকের মুখপাত্র আজকে এটা বলেছেন অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী প্রথম দিনে চার্জ করলেন এইবার প্রতিদিন 1 ডিগ্রি করে পিওকে নিয়ে পাকিস্তানের উপর চাপ বৃদ্ধি এটাও কিন্তু ডিপ্লোম্যাটিক প্রেশার 9 নম্বর হামলা হলে পাল্টা জবাব দেবে ভারত বিদেশ মন্ত্রক একবার প্রধানমন্ত্রী বলছেন আলাদা করে আবার বিদেশ মন্ত্রকও বলেছে হামলা হলে পাল্টা জবাব দেবে ভারত 10 নম্বর ব্রেকিং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা উদ্বেগজনক বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজকে ভারত সরকার তার মত অবস্থান স্পষ্ট করে দিল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ভারতকে যথেষ্ট উদ্বেগে রেখেছে এবং বাংলাদেশে গণতন্ত্রের যে অবস্থা তা দেখে ভারত যথেষ্ট উদ্বিগ্ন এটা বিদেশ মন্ত্রকের অফিসিয়াল স্টেটমেন্ট আজকে আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং एयरफोर्स नेवी और आर्मी के सभी जाबाजों बीएसएफ के अपने शूरवीरों को सैल्यूट करता চারদিকে এখন যুদ্ধ জয়ের মেজাজ বুঝলেন আচ্ছা দেখুন তো এই ভদ্রলোককে চেনেন কি দেখুন বিগ বলে অনেকে চেনেন হয়তো অনেকেই চেনেন না ইনি অপারেশন সিঁদুরের সাফল্যের আসল হিরো ইনি ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এই যে রাওয়ালপিন্ডিতে পাক সেনাবাহিনীর মূল দফতর সেখানে বায়ুসেনা যে হামলা চালিয়েছিল মানে প্রত্যাঘাত চালিয়েছিল গোটা অপারেশনের মাস্টার প্ল্যান নিজে করেছিলেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং অজিত ডোভালের সঙ্গে বারবার তার কথা হয় এই নিয়ে প্রথমে হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয় কোন কোন ফাইটার পাইলট সেখানে যাবেন এবং নিঃশব্দে যাবেন আর সশব্দে গুঁড়িয়ে দিয়ে চলে আসবেন এই পুরো প্ল্যানটা তিনি করেছিলেন লিডার এমনই হয় দেখুন তাকে নিয়ে প্রতিবেদন
विनय न माने जलधि जड़, भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। भाईजान नूर खान बेस में आके गिरा है, ये अटैक हुआ है नूर खान बेस पे, बिल्कुल कर। The bases we struck includes Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. This is a strike on the Noor Khan Air Base, and you can see the effect. I'm sure most of you have seen the video. I have also picked it up from your sources only. পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিন্ধু, জঙ্গি শিবির গুঁড়িয়ে দিতে হবে। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा। भारत की सेना उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी। পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার ছকটা কষেছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। পাকিস্তানের সেনা সদর দফতরে নূর খান এয়ারবেসে আক্রমণের পরিকল্পনা করেন বায়ুসেনা প্রধান। বায়ুসেনা প্রধানের হিসেব ছিল নূর খান এয়ারবেসে হামলা চালালে পাক সেনার মনোবল গুঁড়িয়ে দেওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সবুজ সংকেত পেতেই কাজে নেমে পড়েন বায়ুসেনা প্রধান। অপারেশনের জন্য বায়ুসেনা প্রধান নিজে বেছে নিয়েছিলেন সেরা পাইলটদের। बिल्कुल पिन पॉइंटेड टारगेट को हिट करना, ये सिर्फ एक मॉडर्न टेक्नोलॉजी से लेस प्रोफेशनल फोर्स ही कर सकती है। दुश्मन हक्का बक्का रह गया, उसको पता ही नहीं चला कि कब उसका सीना छलनी हो गया। भाईजान नूर खान बेस में आके गिरा है, ये अटैक हुआ है नूर खान बेस पे। নূর খান এয়ারবেসে নিখুঁত অপারেশন চালিয়ে নিরাপদে ফিরে আসে ভারতের সব যুদ্ধ বিমান। अटैक हुआ है नूर खान बेस पे। The bases we struck includes Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. This is a strike on the Noor Khan Air Base, and you can see the effect. I'm sure most of you have seen the video. भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने के लिए गुहार लगा रहा था। 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। নিখুঁত কৌশলে নিখুঁত পরিকল্পনায় শত্রুর কোমর ভেঙে দিয়ে যুদ্ধ বিরতির আর্জি জানাতে বাধ্য করে কি বায়ুসেনা প্রধান মুচকি হাসছেন? নূর খান মানে নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডিতে সব দিক থেকেই এখানে ভারতের প্রত্যাঘাতটাই ছিল ভারতের জয়ের টার্নিং পয়েন্ট। অর্থাৎ এই যে আক্রমণ আর প্রতি আক্রমণ চলছিল, ভারতের প্রতি আক্রমণের টার্নিং পয়েন্ট কিন্তু এই নূর খান। এই নূর খানে ভারতের প্রত্যাঘাতের ক্ষেপণাস্ত্র যদি না পড়তো তাহলে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কি এত সহজে রণে ভঙ্গ দিতেন? বাঘের মতো গর্জন করছিলেন তার আগে তিনি, সেই বাঘের গর্জন ভুলে গিয়ে শেষে নেংটি ইঁদুর হয়ে গর্তে ঢুকে পড়েছিলেন 2 থেকে 3 ঘন্টার জন্য। আমরা তাই জানতে পারছি সত্যি কি তার এই ভুলবদল হতো যদি ভারত প্রত্যাঘাত না করত আর তার ইম্প্যাক্ট এতটা না হতো, তিনি বাংকারে আশ্রয় নিতেন। 10 মে রাতে ভারতের ক্ষেপণাস্ত্র যখন রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটির পিন্ডি চটকে দেয়, জেনারেল আসিম মুনির তখন রাওয়ালপিন্ডিতেই ছিলেন। নূর খান থেকে কিছুটা দূরে জেনারেল ছিলেন তার হেডকোয়ার্টার্সে। তড়িঘড়ি ঘনিষ্ঠ অফিসারদের নিয়ে বাংকারে গিয়ে গা ঢাকা দেন তিনি। আমাদের কোনো নেতা, আমাদের কোনো সেনানায়ক, আমাদের কোনো রাজনীতির যারা নায়ক তারা কিন্তু কেউ, মানে এক্সিকিউটিভ নায়ক যারা, কেউ গা ঢাকা দেননি, বাংকারে লুকননি। আপনি বাঁচলে বাপের নাম, এটা
পাক সেনাপ্রধানের থেকে ভালো কেউ জানে না কতটা ভীত সন্ত্রস্ত হলে একজন সামরিক নেতা তার বাহিনীকে ফেলে নিজেকে বাঁচানোর জন্য লড়াইয়ের ময়দানে সেনানীদের ঠেলে দিয়ে, মানে যারা সাধারণ সেনাবাহিনী তাদের ঠেলে দিয়ে তিনি নিজে গিয়ে বাংকারে লুকোতে পারেন। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। কবে, কোথায়, কখন, কিভাবে প্রত্যাঘাত হবে, ভারতীয় সেনাকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপস্থিতিতে সিডিএস 3 প্রধানের সঙ্গে ঘন ঘন বৈঠক করে পাকিস্তানের স্নায়ুচাপ ক্রমশ বাড়িয়েছেন নরেন্দ্র মোদী। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই আওয়াজ কতটা ফাঁপা ছিল সেটা শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্ব ভারতের পরাক্রম দেখেছে। অপারেশন সিঁদুর, পাকিস্তানের মাটিতেই মিশিয়ে দেওয়া হয় 9টি জঙ্গি ঘাঁটি, 100রও বেশি জঙ্গি নিকেশ। জেনারেল আসিম মুনিরের ক্যালকুলেশন এখানেই ভুল হয়ে যায়। জঙ্গি হামলা হলে ভারত যে প্রত্যাঘাত করবে পাক সেনা প্রধান ভালো মতোই জানতেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মুখেও এই আশঙ্কার কথা শোনা গিয়েছিল। মুনির ভেবেছিলেন ভারত উরি বা বালাকোটের মতন কিছু একটা হয়তো ফের করবে। তার জের ধরে লিমিটেড স্কেলের যুদ্ধ হলে পাকিস্তানে সেনার নামে দেশে জয়ধ্বনি উঠবে, তাতে মুনিরের গদি আরও শক্ত হবে। উল্টে ভারতের আগ্রাসী ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে কোণঠাসা করা যাবে। We did try to tell them with our tactical brilliance in Pulwama. Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. किंतु पाक सेना 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था, पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। ভারতের এই পরাক্রম দেখেই গর্তে ঢুকে পড়েন সেনাপ্রধান জেনারেল মুনির। আপনি বাঁচলে বাবার নাম। হঠাৎ মিসিং ইন অ্যাকশন হয়ে রাওয়ালপিন্ডির বাংকারে গিয়ে লুকিয়ে পড়েন। কি বীর! সামনের সারিতে না থেকে পিছনে থেকে গর্তে লুকিয়ে পাক সেনাকে নেতৃত্ব দেবেন। विनय न माने जलधि जड़, भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। জেনারেল মুনির নিজেকে ভেবেছিলেন শের, শেষে বেরালো নয়, হয়ে গেলেন নেংটি ইঁদুর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের এয়ার মার্শাল একে ভারতীর কথাটা শুনলেন, রামচরিত মানস থেকে কোট করলেন তিনি। विनय न माने जलधि जड़, भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। বিনতি শোনে না জলধি অসার, 3 দিন গেল এ রীতি, সক্রোধে তখন বলেন রাম, ভয় ছাড়া হয় না প্রীতি, ভয় বিন হই না প্রীত। তুলসীদাসের রামচরিত মানসে আছে। অনেক রকম মিষ্টি কথা বলেও যখন সোজা আঙুলে ঘি ওঠে না, তখন সমুদ্র পথ তৈরি করে দিল না রামচন্দ্রকে, তখন রামচন্দ্র ধনুক তুলে সমুদ্রের দিকে নিক্ষেপ করতে গিয়েছিলেন, আর সেই কথাটাই বলেছিলেন। এটা আছে তুলসীদাসের মহাকাব্যে। বিশদ ব্যাখ্যায় না গিয়ে শুধু এইটুকুই বললেন, সমঝদারকে লিয়ে ইশারা কাফি হ্যায়। জেনারেল মুনিরের সেই ভয় থেকেই পাকিস্তানের সংঘর্ষ বিরতির তোড়জোড়। আচ্ছা, মনে করিয়ে দিই, একা সেনানায়করা নন, প্রধানমন্ত্রীও কিন্তু বলেছিলেন যে ভারত শান্তি চায়, কিন্তু কখনো কখনো শান্তির পথ যুদ্ধকে মারিয়ে যায়, অর্থাৎ যুদ্ধের ওপর দিয়ে শান্তির পথ। কুরুক্ষেত্রের কথা ভাবুন, ঠিক সেটাই হয়েছিল। পাকিস্তান পাল্টা বলতেই পারে যে সেনাপ্রধান মুনিরকে 3 ঘন্টার জন্য বাংকারে থাকতে বলা হয়েছিল, এর মধ্যে ভয়ের কি আছে?
পাকিস্তান তো সব কিছুই অস্বীকার করে। মুনিরের ভয়টা কোথায় ধরেছিল জানেন? চলুন বিগ বলে দেখাই আপনাদের কোথায় মুনিরের ভয় ধরেছিল। পাকিস্তানের অধিকাংশ বড় অপারেশনে মুখ্য ভূমিকা থাকে এই নূর খান এয়ারবেজের। এই জন্যই আমরা বলছি এটা টার্নিং পয়েন্ট। রাওয়ালপিন্ডিতে এটা পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর রাওয়ালপিন্ডির গা ঘেঁষে এই নূর খান এয়ারবেস। নূর খান পাক বায়ুসেনার রসদ সরবরাহের প্রাণকেন্দ্র। C-130, C-130, হারকিউলিস, CN-235 এর মতো ফৌজি বিমান এখানেই রেখে দেয় পাকিস্তান, অর্থাৎ হ্যাঙ্গারগুলো এখানে আছে। নূর খান বায়ুসেনা ঘাঁটি থেকে ইসলামাবাদের দূরত্ব মেরে কেটে 10 কিলোমিটার। বুঝলেন, এখানে আক্রমণ মানে তো রাজধানী আক্রমণ হয়ে গেল, প্রতি আক্রমণ হয়ে গেল। অর্থাৎ নূর খান বায়ুসেনার ঘাঁটি থেকে ইসলামাবাদের ডিস্টেন্স আবার বলি মাত্র 10 কিলোমিটার। বুঝতে পারলেন তো কিভাবে পাকিস্তানের গর্বের ফানুস মিসাইলে একবারে চুপসে দিয়ে মুনিরকে নেংটি ইঁদুর বানিয়ে ছেড়ে দিয়েছে ভারত। মুনির যে 3 ঘন্টা বাংকারে ছিলেন, সেই 3 ঘন্টায় মোট 11টা ঘাঁটিতে ভারত প্রত্যাঘাত করেছিল। এরপর পাকিস্তানের ভয়ের আর কিছু বাকি ছিল না, তার কারণ ওই যাত্রায় যদি ভারত একটা দুটো জায়গায় আর প্রত্যাঘাত করত, তাহলে আজকে যে পাকিস্তান আজকে আমরা দেখতে পাচ্ছি সেটুকুও থাকতো না, ভবিষ্যতে হতেও পারে। অপারেশন সিঁদুর আসলে একটা ঢিল মেরে 4-4টে পাখি একসঙ্গে মেরে দেওয়া। কেন? জঙ্গি ডেরায় নিঃশব্দে অপারেশন। জঙ্গিদের মদত দিতে আসা পাকিস্তান এখন কুপকাত, মাজা ভেঙে গেছে। দেখুন, এখন ভারতকে কিছু করতে গেলে পাকিস্তানকে 20 বার ভাবতে হবে, তার কারণ ভারত তার নতুন নীতি জানিয়ে দিয়েছে, এটা নিউ নর্মাল। তুমি একটা মারবে, আমরা 10টা মারব। তার সঙ্গেই চীনকেও কিন্তু ভারতীয় সেনা হারিয়ে দিয়েছে। কেন? পাক সেনাকে চীন যে সমস্ত অস্ত্র দিয়েছিল, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছিল, সেগুলো সব মুখ থুবড়ে পড়েছে, আর মেক इन इंडियार जयोध्वजा उड़े गए। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा। সন্ত্রাস নির্মূল করতে অভিযান, সেই লক্ষ্যেই অপারেশন সিঁদুর ভারতের। ওদিকে বিপদের সিঁদুরে মেঘ পাকিস্তানের মাথায়। কড়া নজর রেখেছিল বেইজিং। 24 ঘন্টার মিনিট টু মিনিট নজরদারি জিনপিং সেনার। কেন? ভারতের প্রত্যাঘাতের জবাবে কতটা কাজ করলো পাকিস্তানকে দেওয়া চীনা হাতিয়ার। কোটি কোটি টাকা খরচ করে বেইজিং এর কাছ থেকে অস্ত্র কিনেছিল ইসলামাবাদ। ড্রোন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম, ফাইটার জেট থেকে মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, অত্যাধুনিক সেই সব অস্ত্র প্রথমবার ভারতের বিরুদ্ধেই ব্যবহার করলো আসিম মুনিরের সেনা। আর তারপর PL-15 মিসাইল মাঝ আকাশেই চুরমার। HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল অ্যাটাক রুখতে ব্যর্থ। ডাহা ফেল JF-17 ফাইটার জেট। তাহলে পাকিস্তানের ভরসা চীন হাতিয়ার একেবারে মুখ থুবড়ে পড়লো। অনেক সাধ করে চীনের কাছ থেকে PL-15 মিসাইল কিনেছিল পাকিস্তান। মিসাইলের রেঞ্জ 145 কিলোমিটার। এক একটি PL-15 মিসাইল কিনতে 8 থেকে 10 কোটি টাকা খরচ করে ইসলামাবাদ। 2021 সালের জুন মাসে চীনের কাছ থেকে 240টা PL-15 কেনে আসিম মুনিরের সেনা, কিন্তু সেই মিসাইল লক্ষ্যে পৌঁছানোর আগেই চুরমার। Some of the results achieved in countering the enemy threat vectors over the last week are now being shown on the screen. Shown on the screen is the probable enemy PL-15 missile, which is of Chinese origin. This missile has missed its target, and you can see the pieces now which are available with us. PL-15 মিসাইল সঙ্গে JF-17 ফাইটার জেট।
দুয়ের কম্বিনেশনে নাকি যোগ্য জবাব দেওয়া হবে। লম্ফঝম্প শুরু করেছিল মুনিরের সেনা, অথচ সেই JF-17 ফাইটার জেটও ফাইট করতে পারল কই? We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। চীনের দেওয়া ফাইটার জেটও কাজে এলো না। চড়া দামে JF-17 পাকিস্তানকে বিক্রি করেছিল বেইজিং, অথচ জিনপিং এর সেনারা নিজেই এই ফাইটার জেট ব্যবহার করে না। আর চীনের দেওয়া HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্সের জন্য চীনের HQ-9ই ভরসা পাকিস্তানের। সেই ভরসার HQ-9 ভারতের স্ট্রাইক রুখতে ব্যর্থ। ভারতের 24টা মিসাইল স্ট্রাইকের একটাকেও আটকাতে পারেনি HQ-9। উল্টে লাহোরে মোতায়েন থাকা এই এয়ার ডিফেন্স সিস্টেমকেই ধ্বংস করে দিয়েছে ভারত। पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। তাহলে পাকিস্তানের ভরসা মেড ইন চায়না হাতিয়ার পুরোপুরি ফেল। পাকিস্তানকে HQ-9 এয়ার ডিফেন্স বেচেছে চীন, অথচ নিজের জন্য রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে বেইজিং। এই S-400 শক্তিশালী ডিফেন্স সিস্টেমই রয়েছে আমাদের। সেদিন পাকিস্তানের আক্রমণ ভোঁতা করে দিয়েছে ভারতের এই S-400 সুদর্শন চক্রই। ইসলামাবাদ হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন কত ধানে কত চাল। অতএব সাবধান পাকিস্তান। निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ गया। এবার যুদ্ধ থেকে বেরিয়ে অন্য খবর, খুবই মর্মান্তিক খবর। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিউ টাউনের আবাসন থেকে নিথর দেহ উদ্ধার করা হয়েছে এই তরুণের। কিভাবে মৃত্যু সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের, এখনও সেটা ধোঁয়াশা। পুলিশ তদন্ত চালাচ্ছে। ময়না তদন্তের জন্য পাঠানো হলো মৃতদেহ। খবরটা আপনাদের আরও একবার বলি, অত্যন্ত মর্মান্তিক খবর। দিলীপ ঘোষ খুব সম্প্রতি যাকে বিয়ে করেছেন সেই রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের, ইয়াং ছেলে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিউ টাউনের একটি আবাসন থেকে নিথর দেহ উদ্ধার হয়েছে। সৃঞ্জয় তার নাম, ডাকনাম প্রীতম। কিভাবে মৃত্যু হলো সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের, এখনও সেটা ধোঁয়াশা। পুলিশ তদন্ত চালাচ্ছে। ময়না তদন্তের জন্য পাঠানো হলো মৃতদেহ। মা যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। আর তো কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিলো। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন আমি। ও তো 1-1.5 বছর আগে ওর একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে। একটু মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে? তারপর আমি বলছি না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না। আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব
টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি, আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, চঞ্চলের মাইন্ডটা ঠিকঠাক ছিল না। 3-4 দিন ধরে মা তো, আমি ভীষণ বুঝতে পারতাম। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।